একেবারে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী খুব তৎপর হয়ে উঠেছে প্রত্যেক জৈনকে বাঁচাতে। আইপ্যাকের অফিসে নাকি সরকারি ফাইল রয়েছে, ল্যাপটপ রয়েছে, সবুজ রঙের ফাইল হাতে নিয়ে মুখ্যমন্ত্রী তৎপর হয়ে বেরিয়ে পড়ছে, সাংবাদিকদের ক্যামেরাও পারলে ভেঙে ফেলে। দেখুন, এগুলো আমরা সবাই দেখেছি, কিন্তু কথাটা হচ্ছে যে মানে এগুলো নিয়ে আমার নতুন করে তো বলার কিছু নেই। কিন্তু আমি যেটা জানতে চাই, আমাদের যেটা জিজ্ঞাসা তা হচ্ছে ইডি যেখানেই এরকমভাবে তদন্ত করবে, অন্য যে কেউ চাইলে সেখানে ঢুকে যেতে পারবে? ইচ্ছে মতো সেখান থেকে একটা ফাইল নিয়ে, একটা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসতে পারবে? পারবে না তো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ইডি ছোটশালী হন নাকি? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের মাস্তুতো বোন হন? ওনার জন্য এই বাড়তি ব্যবস্থাটা কেন? ওনার জন্য এই বাড়তি সুবিধাটা কেন? এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইডির তদন্তে হস্তক্ষেপ করে অন্যায় কাজ করেছেন, এটা 5 বছরের বাচ্চাও জানে। সেই ন্যায় অন্যায় বোধ ওনার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইডির তদন্ত চলাকালীন ওখানে গেছেন মানে সেখানে নিশ্চয়ই ওনার কোনো স্বার্থ জড়িত আছে, কিছু লুকোনোর রয়েছে। এটাও একটা 5 বছরের বাচ্চা বুঝতে পারছে। এটা বোঝার জন্য বিরাট বুদ্ধিমান হতে হয় না। কিন্তু যে প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে উনি কখনো রাজীব কুমারের বাড়িতে চলে যেতে পারেন। সিবিআই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে গেল, সেই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলেন, গিয়ে সিবিআইকে আটকালেন, সেই যে সিবিআই ফিরে গেল, তারপরে অসংখ্যবার সুযোগ পেয়েও রাজীব কুমারকে সিবিআই আর গ্রেপ্তার করার চেষ্টাটুকু করলো না। আজ অব্দি রাজীব কুমার আর গ্রেপ্তার হলো না, সেসব কেস মিটে গেল। আজকে এই জিনিস ওনার ইচ্ছে হলো, উনি চলে গেলেন, ফাইল হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে চলে আসলেন। এইগুলো যে উনি করতে পারছেন, এইগুলো উনি কীভাবে করতে পারছেন? পার্থ চট্টোপাধ্যায় যখন গেছিলেন জেলে, তখন মুখ্যমন্ত্রী তৎপর ছিলেন। পার্থ চট্টোপাধ্যায় বেলা যাননি, সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলা যাননি। পার্থ চট্টোপাধ্যায় বেলা আমরা শুনেছিলাম উনি পরে বলছেন যে বারবার নাকি মমতা ব্যানার্জিকে ফোন করেছিলেন, মমতা ব্যানার্জি ফোনটুকু ধরেননি। অর্থাৎ বোঝাই গেল তৃণমূল কংগ্রেস এমন একটা আউটসোর্স করা রাজনৈতিক দল যে ওই দলের প্রার্থী, এখন আজকে উনি বলছেন আমাদের কারা প্রার্থী হবে না হবে সেসব তালিকা নিতে গেছিল। স্ট্র্যাটেজি। তার মানে একটা জিনিস বোঝা গেল, স্ট্র্যাটেজি। তার মানে একটা জিনিস বোঝা গেল যে তৃণমূলের স্ট্র্যাটেজি তৃণমূল নেতাদের বাড়িতে ঠিক হয় না। পার্থ চ্যাটার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন দলের নাকি কি মহাসচিব ছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় ওদের দলনেতা ছিলেন। তো ওদের স্ট্র্যাটেজি না মহাসচিবের বাড়িতে না লোকসভা দলনেতার বাড়িতে ঠিক হয়। ওদের স্ট্র্যাটেজি ঠিক হয় কখনো কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে, আর কখনো কোনো একটা প্রাইভেট কোম্পানির সিইওর বাড়িতে, প্রতীক জৈনের বাড়িতে। সুতরাং তৃণমূল কংগ্রেস একটা আউটসোর্স করা রাজনৈতিক দল। ওদের দল বলতে কিছু নেই, ওদের পুলিশ আছে আর ওদের টাকার জোরে কিছু এজেন্সি রয়েছে। যখন পুলিশ থাকবে না, এজেন্সি থাকবে না, তখন তৃণমূলও থাকবে না। পোস্তাতেও একজনের বাড়িতে ইডি হানা দিয়েছে। দিতে পারে। আরে এরকম হানা তো কতদিন ধরে। আরে শুনুন, রাজ্যে আমি আপনাকে একটা কথা বলছি, রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, পশ্চিমবাংলার কজন সাধারণ মানুষ জানতে বলুন তো যে ইডি বলে কোনো কিছু হয়? সিবিআই জানা যেত, কেননা সিবিআই দেখতাম যে এই লালু প্রসাদের তদন্ত হয়েছে, জেল হচ্ছে, সিবিআই জয়ললিতার সিবিআই তদন্ত হচ্ছে। এইসব এই লালু জয়ললিতাদের ক্ষেত্রে সিবিআইয়ের নাম মাঝে মধ্যে আমরা শুনতাম। আর মমতা ব্যানার্জি এখানে ছিলেন সেই সময় বিরোধী নেত্রী, বামফ্রন্ট সরকারের সময় ওনার মাথার চুলে উকুন হলে উনি সিবিআই তদন্ত চাইতেন। এর বাইরে সিবিআই নাম আমরা জানতাম এইসব কারণে। কিন্তু ইডি বলে যে কোনো সংস্থা আছে ভারতে, কটা মানুষ, সত্যি কথা বলছি, পশ্চিমবাংলায় যারা একেবারে রোজকার রাজনীতির খবরাখবর অতটা রাখেন না, কজন জানতেন? অনেকে জানতেনই না, নামই শোনেননি। সেই ইডি এখন আমাদের একটা হাউসহোল্ড নাম হয়ে, যবে থেকে দিদি এসছে আমাদের কাছে, তবে থেকে দিদির সঙ্গে ইডি এসছে। কিন্তু এই ইডি কখনো এখানে তদন্ত করে, কখনো ওখানে তদন্ত করে। একবার খিদিরপুরে এক বেটিং অ্যাপের মালিকের বাড়ি তদন্ত করতে গেল, তাতে ববি হাকিমের মনে হলো এটা নাকি বাংলার অর্থনীতিকে ভেঙে ফেলে দেওয়া চক্রান্ত, নাকি বাংলার 1900 এত বড় জগৎ সেট, ওর ওপরই বাংলার অর্থনীতি তার কাঁধে ভর করে রয়েছে। সুতরাং এত কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি না এই ববি হাকিম, না সুজিত বোস ওর মেয়েকে কতবার ইডি ডাকলো, জিজ্ঞাসাবাদ করলো, সুজিত বোসকে ডাকলো। সেই সুজিত বোস তার মেয়ে কদিন আগে থেকে মেসির সাথে গিয়ে ছবি তুলছে। এরা একবারে মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কেউ আর কেশাগ্র স্পর্শ করছে না। সুতরাং দেখেন, এগুলো না আমরা দেখে দেখে ক্লান্ত। এগুলো এখন মানে এরপরও কী করে বিজেপির লোকেরা মানে সামনে দাঁড়িয়ে বলে যে আমরা লড়বো তৃণমূলের বিরুদ্ধে, মানে লজ্জাশরম থাকলে এদের এই কথাটা বলতে পারতো না। দেখলাম কদিন আগে অমিত শাহ আসলেন আমাদের রাজ্যে, প্রেস কনফারেন্স করলেন। আপনাদেরই মতো একজন ইউটিউবার, যার চ্যানেলে উনি একদম মানে বিজেপি স্তুতি করার জন্যই পরিচিত, দিনরাত বিজেপির স্তুতি করেন যার চ্যানেলে, তিনি প্রশ্ন করলেন অমিত শাহকে, তৃণমূলের নেতাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, ভাইপোকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? অমিত শাহ কার্যত পালিয়ে বাঁচলেন সেই প্রশ্ন থেকে। মানে বিজেপির সিলেবাসের প্রশ্নই বিজেপির নেতা উত্তর দিতে পারছেন না। হ্যাঁ, মানে ওদের বা বিজেপির একজন ইনফ্লুয়েন্সারের করা প্রশ্ন বিজেপির সিলেবাসের বাইরে হয়ে গেছে। অতএব এগুলো দেখে দেখে আমরা ক্লান্ত। How to all collect the hard disk, the candidate list, the party strategy, the party plan? Is it duty of ED? মুখ্যমন্ত্রী একদম চোখ মুখ ফুলিয়ে ক্যামেরার সামনে। No, this might not be the duty of ED, but this is not even your right or your prerogative.
টু ইন্টারফেয়ার ইন a raid that ED is conducting. যখন a raid conduct করছে, তখন being the chief minister, you would use your position of power, you would use your position of constitution to to barge into that raid and try to take away things which was otherwise supposed to be confiscated by the ED. এটা তো আপনারও কাজের মধ্যে পড়ছে না। দেখুন, আমি সব ফাইল নিয়ে চলে এসেছি, সব হার্ড ডিস্ক আমি গুছিয়ে নিয়ে এসেছি, কারণ প্রতীক আমার পার্টির ইনচার্জ, মুখ্যমন্ত্রী খোদ নিজে বলছেন। হ্যাঁ, প্রতীক ওর পার্টির ইনচার্জ, আর ওর ভাইপো গাবজাল দেয়, তার মানে প্রতীক জৈনই হচ্ছে ওর আসল ভাইপো, আর অভিষেক হচ্ছে বোধহয় মন্দিরের সিঁড়িতে কুড়িয়ে পাওয়া ভাইপো। হ্যাঁ, তবে পার্টির অ্যাকচুয়াল ইনচার্জ, পার্টির অ্যাকচুয়াল সম্পাদক বোঝা গেল আসলে কি। এমনি অভিষেক ব্যানার্জি কায়দা করে হেলিকপ্টার চলে ঘুরে বেড়ায় আর বড় বড় কথা বলে। আসল প্রাণভোমরা আছে। অভিষেকের বাড়িতে রেড হলে মমতা ব্যানার্জি ছুটে যাবে না, প্রতীক জৈনের বাড়িতে রেড হয়েছে বলে ছুটে চলে গেছেন, রাজীব কুমারের বাড়িতে ছুটে চলে গেছেন। সুতরাং ওগুলো হচ্ছে সৎ ভাইপো, এটা হচ্ছে অরিজিনাল ভাইপো। এর থেকে বোঝা গেল উনি আসলে এই যে লিস্ট দেখতে যাচ্ছেন, উনি বোধহয় ভয় পেয়েছেন যে ইডি দেখতে এসছে বিজেপির কে এবার আমার দলের প্রার্থী হবে। সেই লিস্টটা বোধহয় আগে থেকে বিজেপি যাতে পেয়ে না যায় তার জন্য চিন্তা করছে। সব ব্লকে ব্লকের প্রতিবাদ মিছিল করুন বিজেপির এই চুরি ডাকাতি লুটের বিরুদ্ধে। আমি তো বলবো, যদি ক্ষমতা থাকে সামনাসামনি লড়। এটা উনি একদম ঠিকই বলেছেন, এবং বারবার করে উনি আজকে এই চ্যালেঞ্জটা বারবার করে গত 10 বছর ধরে করে আসছেন। তোর ক্ষমতা থাকলে আমাকে ধর, তোর ক্ষমতা থাকলে সামনে থেকে লড়। কেন উনিও খুব ভালো করে জানেন যে না ইডি সিবিআই ওনার বিরুদ্ধে লড়বে, না ওনাকে ধরবে। ইডি সিবিআই যখন সেই কনফিডেন্সটা ওনাকে দিয়ে রেখেছে, তাই উনি কথাগুলো বলছেন। শুনুন, চুরি করে ধরা পড়ার ভয় যদি না থাকে, তাহলে কে না চুরি করবে বলো তোমাদের সমাজে? আমার দলের সব ভোটের স্ট্র্যাটেজি ট্রান্সফার করেছে, এটা ক্রাইম। সব কাগজপত্র নতুন করে তৈরি করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। আমরা রেজিস্টার্ড রাজনৈতিক দল, ইনকাম ট্যাক্স দিই। দেখুন, রেজিস্টার্ড রাজনৈতিক দলের ভোটের প্রার্থীর কাগজ সেই দলের কোনো নেতার বাড়িতে থাকবে না, আইপ্যাকের কোনো অফিসে একটা প্রাইভেট রেজিস্টার্ড। কোম্পানিতে থাকবে, কি পাড়ার পানের দোকানে থাকবে। এইটা সত্যি কথা বলতে কার মাথায় আসবে কী করে বলুন তো? তৃণমূলের পার্টি অফিসে রেড হলো, তারা বললো যে আমাদের পার্টি অফিস থেকে দলের গোপন নথি নিয়ে চলে গেছে। তা একটা মাথামুন্ডু আছে। কোথাকারকে প্রতীক জৈন, তার কি দিল্লিতে মামলা হয়েছিল, তার নামে কি কয়লা চুরির কেস না কি কেস, তার জন্য তার বাড়িতে রেড হচ্ছে। তার জন্য তাতে যে একেবারে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংকট নেমে আসবে, এটা সত্যি কথা বলতে ইডিরই বা মাথায় আসবে থেকে। কিন্তু দেখুন, এইসব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনি প্রশ্ন করছেন, ঠিক আছে উত্তর দিচ্ছি, কিন্তু আপনাকে বারবার করে যেটা এখানে গুরুত্বপূর্ণ তা হচ্ছে, আজকে যখন একটা জায়গাতে রেড হবে, তখন যদি আমার ক্ষমতা থাকে সেখানে গিয়ে আমার ইচ্ছে মতো কাগজপত্র হার্ড ডিস্ক নিয়ে চলে আসার, ইডির মতো একটা সংস্থার মুখের সামনে থেকে, কোনো সিভিক ভলেন্টিয়ারের সামনে থেকে নিচ্ছে না। আজকে একটা ইডির সামনে থেকে যদি কাগজপত্র নিয়ে চলে আসার ক্ষমতা যে মুখ্যমন্ত্রী থাকে, তাহলে কিন্তু জবাব দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী নয়, জবাব দেওয়ার দায়িত্ব ইডির এবং কেন্দ্রের সরকারের। বিজেপি এত বড় ডাকা টুকু তো আজকে আপনাকে বলছি, ধরছে না। আজকে আপনাকে বলছি, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুর থানা থেকে গুন্ডা ছাড়িয়েছিলেন, তখন বিজেপির লোকেরা বলেনি, পুলিশের নিন্দা করেনি যে তোমার সাংবিধানিক দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রী থাক যে থাক না কেন, ইউ উড বি ট্রু টু ইয়োর ইউনিফর্ম, ট্রু টু ইয়োর ওথ। কী করে মুখ্যমন্ত্রী হোক কি যেই হোক ক্ষমতা হয় ভবানীপুর থানায় এসে গুন্ডা ছাড়িয়ে নিয়ে চলে যাবার? তাহলে এইটা এর জন্য পুলিশকে নিন্দে, ধিক্কার, সমালোচনা বিজেপি করেনি? আমরা তো করেছিলাম, বিজেপি করেনি। গত 15 বছর ধরে করছে না সেই ঘটনাকে কোর্ট করে সমালোচনা। তাহলে ভবানীপুর থেকে গুন্ডা ছাড়ানোর জন্য যদি তার কৈফিয়ত যদি ভবানীপুর থানার পুলিশকে দিতে হয়, তাহলে ইডির কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে মতো ফাইল কাগজ নিয়ে চলে আসছেন, সিবিআইকে ইচ্ছে মতো আটকে দিচ্ছেন, রাজীব কুমারকে ছাড়িয়ে নিয়ে চলে আসছেন, তার উত্তর ইডি সিবিআই দেবে না কেন? এই আপনি প্রশ্নটা করতে যাবেন, তখন বিজেপি বলবে ইডির হয়তো আমরা কথা বলতে পারি না, আমরা তো সিবিআইয়ের মুখপত্র নই। এদিকে ইডি সিবিআই যখন রেড করবে, কাউকে ধরবে, তখন আবার বলবে যে না এই তো মোদির পুলিশ ধরেছে, আমরা এই ব্যবস্থা করবো, আমরা তৃণমূলকে ঠান্ডা করবো, আমাদের হাতে ইডি সিবিআই আছে, আমরা ওদেরকে জব্দ করবো, সিপিএম পারবে না, কংগ্রেস পারবে না, আমরাই একমাত্র আছি। সুতরাং এই ধান্দার রাজনীতি কিন্তু বাংলার মানুষ দেখে দেখে ক্লান্ত। আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেবো না, সৌজন্যতা দেখবো, সব সহ্য করবো, তা বলে দুর্বলতা নয় এটা। না, আমি দেখুন, আপনি আমাকে না 100টা একই প্রশ্ন 100 বার ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন, কিন্তু আমার উত্তর একটাই, মানে বেশ করেছেন বলেছেন, বেশ করে কেন বলবেন নাটা কেন? জ্বালাটা কোথায় ওনাকে? আরে ওনার জ্বালাটা কি আছে? ওরা কোথাও কোনো জ্বালা নেই। ওনার কি অসুবিধা হচ্ছে বলুন তো? ইডি সিবিআই রেডে, ইডি সিবিআই যখন কাউকে ধরতে যাচ্ছে, উনি গিয়ে কাগজপত্র নিয়ে চলে আসছেন, ওনার কোনো জ্বালা নেই। আপনি ভাবতে ভালোবাসছেন এটা ইডির জ্বালা, এটা সিবিআইয়ের জ্বালা না। এটা কি ইডি সুলভ আচরণ? এটা বলুন না। আপনারা যদি এখন ঠিক করেন যে বিজেপিকে বাঁচিয়ে খালি তৃণমূলকে নিয়ে উত্তর দিতে হবে, তো আমার তো সেটা কাজ নয় করা। আরে এটা মুখ্যমন্ত্রী সুলভ আচরণ যে নয়, তো 5 বছরের বাচ্চা জানে, তো প্রথমে এটা বলে শুরু করলাম। মুখ্যমন্ত্রী যেটা করছে না, তো মুখ্যমন্ত্রী সুলভ আচরণ নয়। কিন্তু ইডি যেটা করছে, এটা কি ইডি সুলভ আচরণ? সিবিআই যেটা করছে, ওটা কি সিবিআই সুলভ আচরণ?
নাকি ইডি সিবিআইকে আড়াল করে খালি মুখ্যমন্ত্রীকে নিয়েই খালি আমরা কথা বলবো, এটা আমাদের মানে সাংবাদিক সুলভ কিংবা একজন রাজনৈতিক কর্মী সুলভ আচরণ হবে? কনস্টিটিউশনাল বডি তো ইডি সিবিআই। আজকে তাদের কাছ থেকে কি আপনি যান না, গিয়ে ছাড়িয়ে আনুন না। কালকে আপনার বঙ্গ টিভির অফিসে রেড হোক। এই যে কদিন আগেই পুলিশ হেনস্থা করার জন্য রোজিনার বিরুদ্ধে নামে 4টে মামলা করেছিল, এই করেছিল, বেকার হ্যারাস করছিল, তখন ক্ষমতা ছিল যে মনে করুন আপনার বঙ্গ টিভির অফিসে কি করে যে কোনো মিডিয়া হাউসের অফিসে এবিপি আনন্দর সুমন দেখে চিঠি পাঠিয়েছিল এই সন্দেশখালী নিয়ে খবর করার জন্য। যখন 5টা মানে হাবিলদার যাবে পুলিশের, গিয়ে কোথাও রেড করবে, কোনো একটা সাধারণ লোকের সেখানে ঢুকে ইচ্ছে মতো কাগজপত্র নিয়ে চলে আসার ক্ষমতা হবে? সেখানে যে ইডি একটা কেন্দ্র সরকারি সংস্থা, তারা সেন্ট্রাল ফোর্স না দিয়ে ওই জায়গায় সেন্ট্রাল ফোর্স ডেপ্লয়মেন্ট করে রেড করছে, মুখ্যমন্ত্রী ইচ্ছে হলো নিয়ে চলে আসলো। তারপর আপনার এটা ভাবতে ভালো লাগছে, আমার এটা ভাবতে ভালো লাগছে যে মুখ্যমন্ত্রীর ভারী জ্বালা। মুখ্যমন্ত্রীর কোনো জ্বালা নেই। মুখ্যমন্ত্রী এটা করার, ভারতবর্ষের এতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা নেই সেই ক্ষমতা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর আছে, যে কোনো কারণেই হোক না কেন। মোদি অমিত শাহর আমলে যে ক্ষমতা ভারতবর্ষের আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নেই, সেই ক্ষমতা বাংলার মুখ্যমন্ত্রী রয়েছে। উনি সেই ক্ষমতাটাকে এনজয় করছেন, উনি সেই প্রিভিলেজটাকে এনজয় করছেন। ওনার কোনো জ্বালা নয়, এটা ওনার অ্যাচিভমেন্ট, এটা ওনার বাড়তি প্রাপ্তি, এটা ওনার প্রিভিলেজ যা বিজেপি সরকার ওনাকে দিয়ে রেখেছে। শেষ একটাই প্রশ্ন দাদা, বলছি যে এই ইডি বলুন সিবিআই বলুন যারা আজকে রেড করছিল, তারা যখন মুখ্যমন্ত্রী তার যে রুলস অ্যান্ড রেগুলেশনস হয়েছে সেটা এখন ব্রেক করে ওখানে তিনি তৃণমূল লিডার হিসেবে ঢুকলেন, তার বিরুদ্ধে এখনও কোনো স্টেপ সেইভাবে নিলেন না কেন? মোদি আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই একই অফিসের কর্মচারী, আরএসএস অফিসার। সেই কারণেই ওদের মানে কি বলবো, ওদের ভাই বোনের সম্পর্ক, মাথার উপর বাপ মা হচ্ছে তাহলে এটা আরএসএস। কি নিছকই নাটক? প্রত্যেকবার তো হয় যে রাজীব কুমারের বাড়িতে রেড হয়েছিল লোকসভা ভোটের আগে। যেদিন দুপুরবেলা আমাদের বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ হলো, ব্রিগেড উপচে পড়লো জনসমাগমে, 3রা ফেব্রুয়ারি, আমার খুব যদি ভুল না হয় ডেটটা ছিল 2019 সালের, সন্ধ্যাবেলা রাজীব কুমারের যেতে হলো। তখনও সামনে লোকসভার ভোট ছিল। শুনেছিলাম যে এই তো লোকসভার ভোট এসে গেছে, তার আগে এরকম হচ্ছে, এবার সিবিআই বিরাট কোমর বেঁধেছে। কী হলো? তা এই যে বিধানসভা ভোটের আগে পঞ্চায়েত ভোট যখন চলছে, অভিষেক ব্যানার্জি নবসরকার যাত্রা না কি যাত্রা করছে, তখন কদিন ধরে ইডি ধরপাওয়ার টাকাটা কী করলো, জিজ্ঞাসাবাদ করলো। তখন এই তো আপনাদের মতো চ্যানেলে, আপনাদের বঙ্গ টিভির পুরোনো ফুটেজগুলো বার করুন না, পুরোনো ইন্টারভিউগুলো, কত বড় বড় বোদ্ধা জোগাড় করেছিলেন, কে কোথাকার নাকি এনএসজি কমান্ডার ছিল, কে কোথাকার হরিদাস পাল ছিল, সব বিরাট বিরাট বাতেলা মারতো। কি নাকি কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টাস্কফোর্স না কি একটা নাকি আসছে। হ্যাঁ, এটা 2023 সালের কথা বলছি। এই পুজোর অক্টোবরের আগে নাকি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টাস্কফোর্স চলে আসবে, ভারতবর্ষ নাকি ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে যদি যাবতীয় পেন্ডিং করাপশনের কেস না করা হয়। অভিষেক এবার ঢুকবে, কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, বিরাট বিরাট তো সমস্ত বোদ্ধা ইন্টারভিউ করতেন। কোথায় গেল সে বোদ্ধাগুলো? এখন সবকটা এখন বিজেপির দালাল হয়েছে। বিজেপির দালাল ছিলই এগুলো, বিজেপিকে গ্লোরিফাই করার জন্য। সন্ময় ব্যানার্জি বিজেপির নেতা ছিলেন, সে ফ্রাস্ট্রেটেড হয়ে একটা সময় সে বিজেপি করা ছেড়ে একেবারে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলেন, হয়ে গিয়ে এখন নিজে মাঝে মধ্যে আক্ষেপ করেন যে সত্যি এদেরকে ধরলো না কেন। তো অনেক এরকম বাতেলা শুনেছিলাম তো তখন অনেক লোকের, বিরাট নাকি একেবারে ইডি। আবার এই সমস্ত এইসব আপনাদের সমস্ত সব ভাড়াটে কতগুলো বোদ্ধাগুলোকে জোগাড় করেছিলেন। আপনাকে বলে খালি আপনাদের চ্যানেলকে বলছি না, যাবতীয় মানে তথাকথিত কিছু কর্পোরেট মিডিয়াও সন্ধ্যাবেলাগুলোকে প্যানেলিস্ট করে আনতাম মালগুলোকে, আর প্রত্যেকে আপনারাও তাদেরকে দেখা দেখি গিয়ে ইন্টারভিউ করতেন, ফোন করে ফোনে কল রেকর্ড করতেন, যে করে হ্যাঁ অডিও রেকর্ড করে দুখানা ছবি বসিয়ে দিয়ে ইন্টারভিউ করতেন। কি বলতো যে সিবিআই তদন্ত হলে নাকি পার পাওয়া যায়, ইডি নাকি এমন এক হালুম, ইডি নাকি ধরলে কাউকে নাকি অত সহজে ছাড়া যাবে না। মানে ইডি প্রমাণ করবে না যে তুমি দোষী, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ। ইডি ছুঁয়েছে মানে নাকি মানে বাঘে ছুলে 18 ঘা, তো ইডি ছুলে নাকি 22 ঘা। ইডি নাকি ধরলে নাকি আর ছাড়া পাওয়া যায় না। কি হলো? একদিক দিয়ে ইডি ঢুকছে, একদিকে দিদি ঢুকে ইডি আঙুল চুষছে, দিদি ফাইল নিয়ে বেরিয়ে আসছে।